রুবি মাথা নেড়ে সায় জানায়। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, আপনি আসুন আমার সাথে। এই বলে রুবি এগিয়ে যায় দরজার কাছে। মায়াও যায় রুবির পেছনে। আর আয়মান তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে। ওরা বেরিয়ে গেলে আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপের সেন্টার টেবিলে রেখে মাথা এলিয়ে দেয় সোফায়। ও কিছুতেই বুঝতে পারছে না ওর সঙ্গে কি হচ্ছে। কেন মেয়েটাকে এভাবে কিনে নিল ও? শুধু কি শাস্তি দেওয়ার জন্য? কিন্তু কিসের শাস্তি দিতে চাইছে ও মেয়েটাকে? এই সবই ভাবছিল আরমান। ঠিক তখনই ওর ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আবিরের নাম। আবির ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আবিরের মা বাবা কেউ নেই, ও অনাথ। কলেজে আয়মান আর আবির একই সাথে পড়াশোনা করেছে। তারপর আরমান বিদেশে চলে যায়, কিন্তু আবিরের সাথে যোগাযোগ ছিল। আরমান বিজনেসে জয়েন করলে আবিরকেও ডেকে নেয় ওর সাথে। আবির আগে ভাড়া বাড়িতে থাকতো, এখন আরমানদের বাড়িতেই থাকে। আরমানের দাদু জোর করে নিজে এসেছিল। আবির আরমানের পিএস কম বন্ধু বেশি। আমার ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলে উঠল, কংগ্রাচুলেশন ভাই, মিটিংটা সাকসেসফুল হয়েছে, ডিলটাও পেয়ে গেছি আমরা। আরমান, ওকে। আবির, কি ওকে? এত বড় একটা ডিল পাইয়ে দিলাম, আর শুধু ওকে অত্যন্ত একটা থ্যাঙ্কস জানা? আরমান মেজাজ দেখিয়ে বলল, পারবো না থ্যাঙ্কস বলতে, পারলে ডিল ক্যান্সেল করে দে। আবির অবাক হয়ে বলল, আরে কি ব্যাপার, মেজাজে তো গরম কেন? আরমান, রাখ তো তোর ফালতু কথা, কাজের কথা বল। মাসির কোনো খবর পেয়েছিস? আবির, আমি এত বড় একটা মিটিং সাকসেসফুল করলাম, আর এটা তোর ফালতু কথা মনে হচ্ছে? সব সময় শুধু মাইশা মাইশা আর মাইশা। তোর মাইশা জাহান্নামে। আরমান, আবির, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আবিরকে পুরো কথা শেষ করতে না দিয়েই আরমান চিল্লিয়ে উঠল। আবির বুঝতে পারল ও কি বলতে যাচ্ছিল, তাই ছোট্ট করে উত্তর দিল, আবির, সরি, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। আর কিছু না বলে আবির ফোনটা কেটে দিল। আরমান আগে ফোনটা ছুঁড়ে মারল সোফার উপর। তারপর দুই হাত দিয়ে মাথা চেপে ধরে সোফায় বসে পড়ল। শাহরিয়ার ম্যানশনের বিশাল রান্নাঘরে রান্না করছে মায়া। রান্নাঘরটা ভীষণ সুন্দর, রান্নার কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের সরঞ্জাম রাখা। মায়া কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখলো, তারপর লেগে গেল কাজে। রুবি কোথায় কি আছে সব কিছু দেখিয়ে দিল। মায়া এই 30 মিনিটে কী রান্না করবে ভেবে পেল না। যদিও রান্নাটা ভালোই করে, তাই ফ্রিজ থেকে সবজি বের করে ডালে চালে করার সিদ্ধান্ত নিল। মনে মনে একবার ভাবলো, ওই বড়লোকের রাজপুত্র আবার খিচুড়ি খায় তো। তারপর ভাবলো, খেয়ে নাক না খেলে না খাক, ওর তাতে কি, দিয়েছে তো 8 ঘন্টা সময়, একমাত্র এটাই রান্না করা সহজ হবে ওর জন্য। আর মায়া খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তাতে শীতকালই হোক বা গ্রীষ্মকাল বা বর্ষা, এটা ওর ফেভারিট খাবার। তাই প্রথমে এই খিচুড়ি রান্না করার কথাই ওর মাথায় এসেছে। মায়া মাথা থেকে ওড়না খুলে তা কোমরে পেঁচিয়ে নিল, একদম কাজের লোকের মতো। তারপর এক মগে লেগে গেল রান্নার কাজে। এদিকে বাড়ির বাকি সার্ভেন্টরা তো অবাক হয়ে দেখছে মায়াকে, ভাবছে এত সুন্দর দেখতে একটা মেয়ে ওদের রান্না করে কোথা থেকে টপকালো। রুবি অবাক হয়ে দেখছে মায়াকে, ভাবছে গোলগাল পুতুলের মতো মেয়েটাকে এই কাজের দরকার পড়লো কেন? মেয়েটা কি বাবা মানে, নাকি ওই মেয়েটার কোনো অসহায় পরিবার? কি তার পরিচয়? আর স্যার তো ওকে রান্না করতে দেয় না, রান্না করার জন্য তো শেফ আছে বাড়িতে। আর স্যার তো বলো ওর জায়গায় আজ থেকে কাজ করবে, তাহলে ওকে কেন রান্না করতে দিল? স্যার তো সবার হাতে রান্না খেতে পারে না। তাহলে 30 মিনিটের জায়গায় 35 মিনিট লেগে গেল সব কিছু রেডি করতে। রুবি আরমানকে কল করে জানালো রান্না হয়ে গেছে, খাবার কি ঘরে নিয়ে যাবে নাকি ডাইনিংয়েই খাবে? আরমান জানালো সে নিচে আসছে। কিছুক্ষণের মধ্যে আরমান নিচে এসে ডাইনিংয়ে বসলো। মায়া এসে খাবার সার্ভ করতে শুরু করলো। আরমান তার হাতঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, 5 মিনিট লেট। এই লেট করা মানুষদের আমি একদম পছন্দ করি না। মায়া মুখ ছোট করে বলল, সরি স্যার। এরপর থেকে আর হবে না। আরমান প্রথমে খিচুড়ি গন্ধ পেয়ে ভাবলো ভালো কিছুই রান্না করছো হয়তো, দারুণ সুন্দর কি গন্ধ উঠেছে। কিন্তু সার্ভ করা শেষ হতেই আরমানের চোখে চড়ক গাছ। আরমান, হোয়াট ননসেন্স, কি এটা? খিচুড়ি? আমি তো এসব খাই না। কী সব রান্না করেছো তুমি?
মায়া, কিন্তু আপনি তো আমায় কী খাবেন বলেননি। আপনি শুধু আমায় 30 মিনিট সময় দিয়েছেন আর তার মধ্যে রান্না করে আনতে বলেছিলেন। আমি তো আর জানি না আপনি কী খান আর কী খান না, তাই আমি আমার মতো করে রান্না করেছি। আরমান প্রচণ্ড বিরক্ত হয়ে রুবির দিকে তাকিয়ে বলল, রুবি, তুমি কোথায় ছিলে? তুমি জানো না আমি কি এসব খাই না? রুবি মাথা নিচু করে বলল, সরি স্যার, আপনি শুধু আমাকে ওনাকে রান্নাঘরটা দেখিয়ে দিতে বলেছিলেন আর বলেছিলেন উনি রান্না করবেন। আমি যেন বাড়তি কথা না বলে আপনার অর্ডার ফলো করি। আরমান এবার রেগে কী করবে নিজেই ভেবে পেল না। নিজেই মাথা চেপে ধরল। প্রচণ্ড বিরক্ত লাগছে সব কিছু। মায়া তখনও চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে, নিজেও ভেবে পাচ্ছে না ও এখন কী করবে। ঠিক তখনই শাওরিয়া মেশনে কলিং বেল বেজে উঠল। এটাই সুযোগ রুবির এখান থেকে কেটে পড়ার। ও গিয়ে দরজা খুলে দিল। রুবিকে এক পলক দেখে নিয়েই দরজা দিয়ে প্রবেশ করলো আবির। তারপর সোজা ডাইনিংয়ের দিকে আস্তে আস্তে রুবিকে উদ্দেশ্য করে বলল, রুবি, আমাকে এক কাপ কফি দিও প্লিজ, আই অ্যাম সো টায়ার্ড। এরপর সোজা গিয়ে ডাইনিং টেবিলে আরমানের মুখোমুখি চেয়ারে বসলো। তারপর কোনো দিকে না থেকে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেতে শুরু করলো। খেতে খেতে ওর মনে হলো আরমানের থেকে কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাই পানি খেতে খেতে চোখ ঘুরিয়ে সেদিকে তাকালো। আর তাকাতেই ও ভূত দেখার মতো চমকে লাফিয়ে উঠলো চেয়ার থেকে। আর সাথে সাথে ওর মুখের পানি সব ফুস করে বেরিয়ে গেল। হাতে থাকা গ্লাস গিয়ে পড়লো কিছুটা পায়ে আর কিছুটা মেঝেতে। তাই গ্লাস ভেঙে পাওটা কিছুটা কেটে গেল। কিন্তু তবুও ব্যথা লাগার কোনো অনুভূতি আবিরের মুখে দেখা গেল না। তার বদলে ওর মুখে আছে অবাকের শেষ পর্যায়ে পৌঁছানোর ছাপ। হা করে তাকিয়ে আছে ওর মায়ের মুখের দিকে। এদিকে মায়াও প্রথম থেকে আবিরের কর্মকাণ্ড দেখছিল। হঠাৎ ওর দিকে তাকাতে এভাবে চমকে ওঠা আর গ্লাস পড়ে যাওয়ার আওয়াজে নিজেও চমকে উঠল। এদিকে রুবি রান্নাঘরে ব্যস্ত ছিল আবিরের জন্য কফি বানাতে, কিন্তু গ্লাস ভাঙার শব্দ শুনে ছুটে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। এভাবে আবিরের অবাক করে মায়ার দিকে তাকিয়ে থাকতে দেখেও নিজেও বুঝলো না ঘটনা কি। কিন্তু যখনই আবিরের পায়ের দিকে নজর গেল তখনই আটকে উঠল রুবি। রুবি, স্যার আপনার পা, বলে ছুটে গিয়ে আবিরের পায়ের কাছে বসে পায়ের কাছ থেকে কাজ সরিয়ে নিজের গায়ে ওড়না দিয়ে চেপে ধরল রুবি। সাথে সাথে ব্যথায় কোঁকড়িয়ে উঠল আবির। আবির আহ ওর পায়ের কাছে কেউ আছে বুঝতে পেরে নিচের দিকে তাকালো। দেখলো রুবি ওর পায়ের কাছে বসে আছে। তাই রুবির দিকে তাকিয়ে বোকা বোকা গলায় প্রশ্ন করলো, কি হয়েছে? রুবি, স্যার আপনার পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে। আবিরের মুখ থেকে তখনও আবিরের রেশ কাটেনি। ও যেন এই দুনিয়ার। আবারও বোকা বোকা গলায় প্রশ্ন করলো, আবির, কেটে গেছে কিন্তু কি করে কাটলো? রুবি আবিরের এমন বোকা বোকা ভাব দেখে নিজে অবাক হয়ে গেল। হঠাৎ করে কি হলো কিছু বুঝতে পারছে না। মায়া আবিরের পা কেটে গেছে শুনে ও নিজেও এসে আবিরের পাশে দাঁড়ালো পায়ের অবস্থা দেখার জন্য। কিন্তু আবির ওর পাশে কেউ দাঁড়িয়েছে বুঝতে পেরে পাশে তাকালো আর তার সাথে আবারও চমকে উঠল। আবির, ভূত! না না না, ভাবিমণি! আবিরের চিৎকারে মায়া আবারও ভয়ে দুপা পিছিয়ে গেল। রুবিও অবাক হলো মায়াকে দেখে, আবিরকে এমন করতে দেখে। আবিরের ভাবিমণিটা ডাকটা ওর মাথায় ঢুকলো না। কিন্তু এত সব কিছুর মধ্যে ও আর এটা মাথায় ঘামালো না। মানে প্রথম থেকে আবিরের কাজকর্ম দেখছিল, এমনিতেও ও রেগেছিল। আবিরের এই অতিরিক্ত অবাক হওয়া দেখে আরও রেগে বোম হয়ে গেল। টেবিলে চাপড় দিয়ে চিৎকার করে উঠল, এনজয় ইজ এনজয়, বন্ধ কর তোর ড্রামা আবির। রুবি, আমি রুমে গেলাম, তুমি আমার জন্য স্যুপ বানিয়ে আনো। এই বলে আরমান চলে গেলে উপরে আর রুবি আগে ছুটে গেল নিজের রুমে। আবির তখন অবাক, ও কি বলবে কি করবে কিছু বুঝতে পারছে না। মায়াকে কি এই বাড়িতে দেখে ওর কি কিছু বলা উচিত ও বুঝতে পারছে না। তখনই রুবি আবারও ছুটে এলো ওদের কাছে। তারপর মায়ের হাতে একটা ফার্স্ট এড বক্স ধরিয়ে দিয়ে বলো, প্লিজ মায়া, তুমি ওনার পাটা একটু ড্রেসিং করিয়ে দাও, আমি স্যারের জন্য স্যুপ বানিয়ে আনি, নাহলে স্যার ভীষণ রেগে যাবে। মায়া, ঠিক আছে আপু। তারপর আবিরের দিকে তাকিয়ে বলো, আসুন ভাইয়া বসুন, আমি ড্রেসিং করিয়ে দিচ্ছি। পা থেকে অনেক রক্ত ঝরছে। আবির নিজেকে সামলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সোফায় গিয়ে বসলো। মায়া গেল আবিরের পেছনে। তারপর আবিরের পায়ের কাছে বসে ড্রেসিং করতে শুরু করলো।
আবির সিরিয়াস ভঙ্গিতে মায়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো ভাবিমণি? মায়া ভাবলেশহীনভাবে বলল, ওই ডাক্তার আমার সাথে যায় না ভাইয়া, তাই আমার নাম ধরে ডাকলেই ভালো হবে। আবির, এটা আমার প্রশ্নের উত্তর নয়। আচ্ছা ঠিক আছে, নাম ধরে ডাকবো না, তোমার বড় ভাই হিসেবে। আগে বলো, তুমি এখানে কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। মায়া, বাড়ির সার্ভেন্টের কাজের জন্য এসেছি এখানে। আমার একটা কাজের দরকার ছিল, আপনার স্যার আমায় কাজ দিয়েছে, তাই এখানে আসা। আবির অবাক হয়ে বলল, হোয়াট? তোমার কাজের দরকার ঠিক আছে, কিন্তু এই বাড়ির সার্ভেন্টের কাজ করবে? কিন্তু এই বাড়ির সার্ভেন্টের কাজ করার কি দরকার? তুমি তো অনেক দূর পড়াশোনা করেছো, আর তুমি একটা কোম্পানিতে জব করতে। মায়া, হ্যাঁ ভাইয়া, জব করতাম, কিন্তু এখন করি না। আর আপনার স্যার অনেক মোটা টাকা মাইনে দেবে, তাই এই কাজ করা। আবির, না মায়া, তুমি আমার পুরো কথাটা বলছো না। কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে, যেটা তুমি আমার থেকে লুকিয়ে যাচ্ছ। তোমার মতো মেয়ে তার এক্স হাজব্যান্ডের কাছে আসবে তার কাজ করতে, এটা আমার বিশ্বাসই হয় না। আবির মায়া একে অপরের আগে থেকেই চিনে, কারণ ওদের বিয়ের পর এই বাড়ি থেকে আরমানের দাদা আর আবি যেত মায়েদের বাড়ি মায়ের খোঁজ নিতে। তারপর আরমানের দাদা মারা গেলে আবির একাই যেত মায়ের খোঁজ নিতে বললে ভুল হবে, মায়ের ভরণ পোষণের টাকা দিতে যেত। মায়া জানতো ওই টাকা আরমান পাঠায়, তাই তো হাত পেতে নিয়েও নিত, কারণ ও যে আরমানকে একেবারে মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছিল। মায়ার টাকা নিত ঠিকই, কিন্তু সেই টাকা কোনোদিনও খরচ করেনি, পুরো টাকাটা জমিয়ে রেখে দিছিল। ডিভোর্সের কাগজ পাঠানোর সময় তার সাথে কিছু টাকাও পাঠিয়েছিল আরমান, কিন্তু সেই টাকার সাথে আগের টাকাগুলো ফেরত দিয়ে পাঠিয়ে দিয়েছিল মায়া। শেষবার ডিভোর্সের কাগজ নিয়ে আবিরে গিয়েছিল মায়েদের বাড়িতে। এরই মধ্যে রবি আরমানকে ছোপ দিয়ে এসে জানালো আরমান মায়ার থাকার ব্যবস্থা করতে বলেছে। আর যেহেতু মায়ের কোনো জামা কাপড় সাথে নিয়ে আসেনি, তাই রবি জামা দিয়ে এখন কাজ চালাতে বলেছে, কাল ওর জামা কাপড়ের ব্যবস্থা করে দেবে। মায়া এগুলো শুনে অবাক হয়ে যায়, এখন ওকে এই বাড়িতেই থাকতে হবে, কিন্তু ও এই বাড়িতে কীভাবে থাকবে? না, ও এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না। মায়া আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া প্লিজ, আপনি আপনার স্যারকে বোঝান, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আবির ভুরু কুঁচকে বলল, কিন্তু তুমি তো বলে তুমি এই বাড়িতে কাজ করতে চাও, আর এই বাড়ির সব সার্ভেন্টরাই এই বাড়িতে থাকে। না মানে বাড়িতে না, ওদের সবার জন্য বাড়ির বাইরে সার্ভেন্ট কোয়ার্টার আছে, শুধুমাত্র রুবি এই বাড়িতে থাকে। তাই তুমি যদি এই বাড়িতে সার্ভেন্ট হয়ে কাজ করেও, তাহলে তোমাকেও এই বাড়িতে থাকতে হবে। মায়া ব্যাকুল হয়ে বলে উঠল, না ভাইয়া, এটা হয় না, আপনিই বলুন, আমাকে এখানে দেখে আপনার কী অবস্থা হয়েছিল? তাহলে এই বাড়ির লোকেরা যদি আমায় এখানে দেখে, তাহলে তাদের অবস্থাটা কী হবে? এমনিতেই আমি চিন্তায় আছি, এই বাড়ির সবাই আমাকে এখানে কাজ করতে দেখলে কী রিয়াকশন দেবে, তার উপর এখান থেকে কাজ করাটা অনেক বড় ব্যাপার। এদিকে রবি ওদের দুজনের এত স্বাভাবিকভাবে কথা বলতে দেখে অবাক হয়ে গেছে। এই তো কিছুক্ষণ আগে আবির স্যার মায়াকে দেখে আকাশ থেকে পড়ার রিয়াকশন দিচ্ছিল, আর এখন কি সাবলীলভাবে কথা বলছে। রুবি আমতা আমতা করে বলে ফেলল, রুবি, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি, আপনারা একে অপরকে আগে থেকে চিনেন? আর বাড়ির সবাই ওনাকে দেখে কি বলবে? মানে আমি কিছুই বুঝতে পারছি না। আর বাড়ির সবাই তো কাল সকালে ফিরে আসবে, বড় ম্যাম কল করেছিলেন আমায়। হয়ে গেল, মায়া যতটা সাহস সঞ্চয় করে এই বাড়িতে ঢুকেছিল, তা হাওয়ায় ভেসে উঠে গেল। এই পরিবার সবাই একটা ফ্যামিলি ট্যুরে গেছে, আর যেহেতু বিখ্যাত বিজনেসম্যানের পরিবার, তাই নিউজে বড় বড় করে দেখানো হয়েছিল। আর সেই নিউজ দেখে মায়া এই বাড়িতে আসার সাহস পেয়েছিল। মায়া ভেবে এসেছিল, এক আর হয়ে গেল আর এক। মায়া আর কিছু ভাবতে পারছে না কি হবে এখন। এই বাড়ির লোকেরা ওকে দেখলে কেমন রিয়াকশন দেবে। ও তো আরমানের সাথে রাত কাটানোর জন্য এসেছিল, ভেবেছিল সকালে চলে যাবে, কিন্তু আরমান যে ওকে এখন এই 1 মাস পার্মানেন্ট কাজের লোক বানিয়ে নিল। যদি এই কাজের থেকে এই কাজটা যথেষ্ট ভালো, তবুও এই বাড়ির সাথে যে ওর সম্পর্ক আছে অন্যরকম। কীভাবে কাজ করবে ও এই বাড়িতে? আবির, আচ্ছা রুবি, বাড়িতে কি আজ থেকে কোনো স্পেশাল রান্না হয়েছে? খুব সুন্দর গন্ধ আসছে। রুবি, হ্যাঁ মানে উনি রান্না করেছিলেন স্যারের জন্য, কিন্তু স্যার খায়নি।
আবির, ওর কথা বাদ দাও, চলো তো আমাকে খেতে দাও। আর মায়া, তুমি এসো, খেয়ে নাও। আবির, কিন্তু স্যার আপনি এইমাত্র বাইরে থেকে ফিরলেন, ফ্রেশ হবেন না? আবির বোকা বোকা হেসে বলল, হ্যাঁ হব তো, খাওয়ার পর ভীষণ খিদে পেয়েছে, আগে খেতে দাও প্লিজ। এটা শুনে রুবি চলে গেল আবিরের জন্য খাবার বাড়তে। আর মায়া অসহায় চোখে তাকালো আবিরের দিকে। আবির ওর হাতটা মায়ের মাথায় রেখে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি তোমার কাজের ব্যবস্থা করব কোম্পানিতে, এখানে এই মেয়েদের কাজ করতে হবে না তোমায়। মায়া, না ভাইয়া, এখন কোম্পানিতে কাজ করতে পারবো না। আমি আপনার স্যারের থেকে 1 মাসের মাইনে অ্যাডভান্স নিয়ে ফেলেছি, তাই আমাকে এই 1 মাস এখানে কাজ করতে হবে। এদিকে রুবি ডাইনিং থেকে বলল, খাবার বাড়া হয়ে গেছে। আবির মায়ের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে চলো, বেশি চিন্তা করো না, যা হবে দেখা যাবে, খাবে চলো। এই বলে আবির মায়ের হাত ধরে টেনে নিয়ে গেল। আর এই দৃশ্য উপরের বারান্দা থেকে একজন জ্বলন্ত চোখে দেখছিল। তারপর ওদেরকে চলে যেতে দেখে রাগে হাতের মুঠো শক্ত করে বারান্দা গ্রিলে বাড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে আবির বেসিনে হাত মুখ ধুয়ে এসে চেয়ারে বসে বলে, ওয়াও খিচুড়ি, অনেক দিন খায়নি, গন্ধ শুকে মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে। তারপর রুবি ও মায়ের দিকে তাকিয়ে বলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসো খেয়ে নাও। রুবি, আমি অনেক আগেই ডিনার করে নিয়েছি স্যার, আপনি খেয়ে নিন। আবির বিড়বিড় করে বলল, হ্যাঁ তাই তো, খাবেই, আমার জন্য ওয়েট করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত। রুবি, কিছু বললেন স্যার? আবির, হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ, মায়ের জন্য খাবার বাড়ো, ওটাই বললাম। রুবি ঠিক আছে বলে খাবার বাড়তে শুরু করলো। মায়া তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে বলে, না না, আমি খাবো না, খিদে নেই আমার। আপনি খেয়ে নিন ভাইয়া। আবির, একদম চুপ মায়া, আমি খেতে বলেছি মানে খাবে। রুবি, তুমি খাবার বাড়ো। মায়া, না ভাইয়া, এটা হয় না, আমি এইবারই মেড হয়ে এসেছি, তাই এখানে বসে আমার খাওয়া মানায় না। আবির, এখন বাড়িতে কেউ নেই, আর আমার একা একা খেতে ভালো লাগে না, তাই বেশি কথা না বলে বসো, কাল থেকে যেখানে ইচ্ছে খেও। মায়া, কিন্তু ভাইয়া। মায়াকে আর কিছু বলতে না দিয়ে আবির মায়ের হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিল। এরপর রুবি খাবার বেড়ে দিলেও দুজনে খেতে শুরু করে। আবির আর মায়ের প্রতি এতটা যত্ন দেখে কেন জানি রুবির মনটা একটু খারাপ হলো। কেনই ওকে তো আর একবারও খাওয়ার জন্য বলল না। না, কী সব ভাবছে ও, কোথায় আবির ছাড়া আর কোথায় ও, ওর এসব ভাবা একদমই ঠিক না। খাওয়া হয়ে গেলে আবির মায়ের রান্নার অনেক প্রশংসা করলো। এরপর আবির রুবিকে বলল, আজকের রাতটা যেন ওর রুমেই মায়ের থাকার ব্যবস্থা করে। এতে রুবিও রাজি হলো। এরপর ওরা চলে গেল আবিরও চলে গেল নিজের রুমে। তারপর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেল আরমানের রুমের উদ্দেশ্যে। মানে রুমের দরজাটা লক করা ছিল না, তাই হালকা ঠেলে খুলে গেল। আবির রুমে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকার। আবির এগিয়ে গেল ব্যালকনির দিকে। ও দেখলো আরমান এক হাতে পকেটে ভরে আর এক হাত দিয়ে সিগারেট ফুঁকছে। আরমান খুব একটা সিগারেট খায় না, যখন খুব টেনশনের মধ্যে থাকে শুধু তখনই খাই। আবির, মায়াকে এই বাড়িতে কেন নিয়েছিস আরমান? আমার পিছনে না ঘুরে একইভাবে থেকে উত্তর দিল, জানি না। আবির, জানিস না মানে কি, তুই তো ওকে নিয়ে এসেছিস আর তুই জানিস না, যেই বিয়ে মানিস না বলে 6 মাস আগে ডিভোর্স দিলি, সেই মেয়েকে তোর বাড়ির কাজের লোক বানানোর কারণ কি আরমান? আরমান, ওর কাজের দরকার ছিল তাই কাজ দিয়েছে। আবির, তাই বলে বাড়ির কাজের লোকের কাজ? তোর অফিসে তো কিছু পোস্ট খালি ছিল, তাহলে মানে কাজ দিতে পারতিস। আমি কিছু বুঝতে পারছি না, মায়ের মতো মেয়ে তোর কাছে কাজের জন্য আসবে সেটা আমি বিশ্বাসই হচ্ছে না। তোরা দুজনই আমার থেকে কিছু লুকাচ্ছিস। আরমান, ফালতু বকিস না আবির, যদি কোনো কাজের কথা থাকে তো বল। আবির এবার প্রচণ্ড রেগে গিয়ে বলল, একটা কথা তোর কাছে ফালতু মনে হচ্ছে? হ্যাঁ। কাল আন্টিরা ফিরে আসবে, কি উত্তর দিবি তাদের? আরমান বিরক্ত গলায় বলল, আমি তোকে কি বলবো সেটা তোকে ভাবতে হবে না, মাইশার কোনো খবর পেয়েছিস কিনা সেটা বল। আবির প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, মাইশা 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 আর মাইশা। ওই, তুই মাইশা ছাড়া আর কিছু বুঝিস না? শুধু কি নাম দিয়ে কোনো গোটা একটা মেয়েকে এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায়? না তো মেয়েটার কোনো ছবি আছে, আর না তো মেয়েটার বাবার নাম জানিস, আর না মেয়েটার কোনো অ্যাড্রেস জানিস।
আরমান এবার সিগারেট ফেলে পিছনে ঘুরে যেদি গলায় বলো, তবু আমার মাইশাকেই চাই। আমি ঠিক একদিন আমার মাইশাকে খুঁজে বের করবো, দেখে নিস তুই। আবির, আর তোর মাইশা যদি বিয়ে হয়ে যায় কী করবি তখন? তোর মাসের স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে, তখন কি করবি? আরমান এই কথায় কি উত্তর দেবে ভেবে পেল না। তখন আবির আবারও বলো, কি হলো, উত্তর দে। এখন চুপ কেন? ওই মাইশা মাইশা করে তুই মায়ের মতো একটা ভালো মেয়েকে জীবন নষ্ট করলি।